ভার্সিটির টিচার রূপে নিজের হাজবেন্ড মাহির ইফতেখার চৌধুরীকে দেখে বেশ চমকে উঠলাম। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো খুশি হতো, কিন্তু আমার বেশ অস্বস্তি হচ্ছে। হঠাৎ একটা ডাক শুনলাম, এই মেয়ে, এত মনোযোগ দিয়ে কার কথা ভাবছেন শুনি? ক্লাসে নতুন টিচার আসলে তার দিকে মনোযোগ দিতে হয়, জানেন না? আমি হাঁ হয়ে তাকিয়ে আছি। 3 বছর আগে এই মানুষটাই আমায় বাসর ঘরে রেখে বিদেশে পাড়ি দিয়েছিল। আজ এত বছর পরও মানুষটা আগের মতোই আছে। বলতে গেলে আগের থেকে আরো বেশি সুন্দর হয়েছে। সেই ঠোঁটের কোণের মুচকি হাসিটা লেগে আছে। আমার ভাবনার মাঝেই আমার স্বামী ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি এনে বলল, তা আপনি তো দেখছি ভারী বিয়াদব। টিচারের সাথে কথা বলার সময় দাঁড়াতে হয়, সেটা জানেন না? দাঁড়ান বলছি। আমি দাঁড়িয়ে পড়লাম কিছুটা আতঙ্ক নিয়ে। মিস, আর ইউ ম্যারিড? আই মিন, ডু ইউ হ্যাভ এ হাজব্যান্ড? বলেই নিজের সাদা ফ্রেমের চশমাটা ঠিক করলো। আমি অবাক হয়ে তাকালাম। এটা কি ধরনের প্রশ্ন? আশেপাশের ছেলে মেয়েগুলো কানা ঘোষা করছে। কেউ বলছে, স্যার, এসব কেন জিজ্ঞাসা করছে? কেউ কেউ আবার বলছে, যেভাবে বোরখা পরে আসে স্যার মনে হয় তারা নানি ভাবছে। বলেই সবাই একটা হাসি দিল। হঠাৎ আমার স্বামী নিজের গালের পাশ থেকে হেডসেট মাইক্রোফোনটা ঠিক করে গম্ভীর কণ্ঠে বলল, সুপ, শ্যাট আপ এভরিওয়ান। আজ যেই ভুল করেছেন তা কেউ দ্বিতীয়বার করবেন না। আমি যতক্ষণ ক্লাস নিব ততক্ষণ কেউ কোনো কথা বলতে পারবে না। এটাই আপনাদের নতুন স্যারের নিয়ম। এতে এত আশ্চর্য হওয়ার কিছু নেই। ভার্সিটির টিচার হিসেবে পরিচিত হওয়াটা জরুরি স্টুডেন্টের সাথে, তাই নয় কি? আমি একটু মজা করে না হয় পরিচিত হলাম, তাতে কি কারোর কোনো সমস্যা আছে? সব স্টুডেন্ট একসাথে বলো, উই উইল অলসো এনজয় দিস স্যার। আমি ঠিকই বুঝতে পারছি এই লোকটা ইচ্ছা করেই এই সব করছে। আমার স্বামী তখন বাঁকা হেসে বলল, তা মিস, কি বললাম? কানে যায় না নাকি আপনি কানে শোনেন না? এবার বেশ বিরক্ত হলাম। আমি বুঝতে পেরেছি এই লোক আমাকে অপমান করার জন্যই কোমরে গামছা বেঁধে নেমেছে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, হ্যাঁ, আমি বিবাহিত। আমার স্বামী দেখলাম তখন মুচকি হাসলো। আমার এবার বেশ রাগ হলো। কি দরকার ছিল আমি বিবাহিত সেটা জানানোর? হঠাৎ স্বামী আমার বাঁকা হেসে বলল, তা মিসেস, আপনার স্বামীর নামটা কি জানতে পারি? আমি একবার চারপাশে তাকালাম, দেখলাম সবাই তাকিয়ে আছে। এবার আমার প্রচুর কান্না পেল। নিজের নিকাবটা ঠিক করে সামনে তাকালাম। আমার স্বামী তখন বলল, তা মিসেস, নিজের স্বামীর নাম মুখে নিতে কষ্ট হচ্ছে নাকি লজ্জা পাচ্ছেন? আমার এবার এত রাগ লাগলো, হয়তো বলে বোঝাতে পারবো না। আমি রেগে চিৎকার করে বললাম, আমার স্বামীর নাম মাহির ইফতেখার চৌধুরী। আমার স্বামী দেখলাম তখন বাঁকা হাসলো। স্ট্রেঞ্জ, আপনার স্বামীর সাথে আমার নাম দেখে মিলে যাচ্ছে। এবার আবার প্রচুর রাগ কান্না সব একসাথে পেল। ছোট থেকেই আমি যত বেশি রেগে যাই তত বেশি কান্না করি। আমি নিজেকে সামলে বললাম, পৃথিবীতে একই নামের ব্যক্তি দুইজন কি থাকতে পারে না? আমার স্বামী তখন বলল, আপনি মনে হচ্ছে অস্বস্তি ফিল করছেন। আপনি যেভাবে আমার নাম বললেন তাহলে তো সবাই ভাববে আমিই আপনার স্বামী। আমি কি বলবো বুঝতে পারছি না। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আবার সবাই কানা ঘোষাও শুরু করলো। আমার স্বামী বলল, এভরিওয়ান কোয়াইট, দ্যাটস এনাফ ইন্ট্রোডাকশন অফ মিস আয়রা আহমেদ। নাও লেটস গেট টু নো এভরিওয়ানস ইন্ট্রোডাকশন। সবাই চুপ। অনেক হলো মিস আয়রা আহমেদের পরিচয় জানা। এবার সবার পরিচয় জানা যাক। আমি বেশ অবাক হলাম। মানুষটা কি আমায় চিনতে পেরেছে? না চিনলে তো আমার নাম জানার কথা না? মাহির এবার নিজের পরিচয় দিতে শুরু করলো। আমার নাম মাহির ইফতেখার চৌধুরী। আমি ছোটবেলা থেকেই যুক্তরাষ্ট্রে বড় হয়েছি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্সে স্নাতক অর্জন করেছি। তখন বয়স ছিল 22 বছর। তবে মাস্টার্স প্রোগ্রামস ইন সায়েন্স শেষ করেছি, বয়স তখন বিগত 24 বছর। বিগত 3 বছর ধরে যুক্তরাষ্ট্রের গুগলের অধীনে কাজ করেছি। আশা করি আপনারা সবাই এমন সফলতা অর্জন করবেন এবং কখনো বাংলাদেশি হওয়ার কারণে পিছিয়ে যাবেন না। সে এবার থামলো কিছুটা সময়, যেন সবার মনোযোগ ঠিকভাবে তার দিকে কেন্দ্রভূত হচ্ছে। তারপর বলল, আপনারা হয়তো ভাবছেন, তাহলে আমি বাংলাদেশে কেন? আমি আসলে 3 মাসের জন্য এসেছি, তারপর আবার চলে যাব যুক্তরাষ্ট্রে। এর একটা কারণও আছে। বিগত 3 বছর ধরে আমার পরিবার বাংলাদেশে বসবাস করছে।
তাই আসতে বাধ্য হয়েছি। তার কথা শেষ হওয়ার পর পুরো ক্লাসে কিছুটা নীরবতা নেমে গেল। সবার মনে যেন একাধিক প্রশ্নের উত্তর মেলেনি, এবং আমি এক মুহূর্তের জন্য হঠাৎ অনুভব করলাম মাহিরের এইসব কথাই আমার পুরানো স্মৃতির দরজা আবারও খুলে যাচ্ছে। মাহির সবার পরিচয় নেওয়ার পর সে আমার দিকে একবারও তাকালো না। আমি চুপচাপ বসেছিলাম, চোখে কিছুটা অবিশ্বাস, কিছুটা আক্ষেপ। আমি কি শুধুই তার এক স্টুডেন্ট হয়েই থাকবো? ওই সম্পর্কের পূর্ণতা কি কখনোই পাবে না? মনে হচ্ছিল পুরানো ক্ষত আবারও জেগে উঠছে। ঠোঁট চেপে কান্না আটকালাম। ভাবলাম, এই মানুষটা বিয়ের দিন আমাকে একা ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিল। আজ 3 বছর পর দেশে ফিরেছে। এই 3 বছরে তার কোনো খোঁজ পাইনি, সে কখনো আমার খবর নেয়নি। আমি কত রাত তার জন্য কেঁদেছি, কত রাত তার সাথে কথা বলার জন্য ছটফট করেছি। কিন্তু এই সবই এখন অতীত। আমি তো এখন তাকে ভুলেই গেছি। তাহলে কেন আবার সে আমার সামনে আসলো? আমি তো এখন আর তাকে চাই না। আমার জীবনে এখন আর তার কোনো গুরুত্ব নেই। মাহির আস্তে আস্তে ক্লাসের বোর্ডের দিকে এগিয়ে গেল। পুরো ক্লাসের সবাই মাহিরের দিকে তাকিয়ে রইল। লম্বা সুগঠিত শরীর, ফর্সা গায়ের রং যেন সকালে রোদের মতো উজ্জ্বল, আর পরিষ্কার ত্বক যেন কোনো দাগহীন সাদা মার্বেলের মতো। কালো চুলগুলো একদম পরিপাটি করে আঁচড়ানো, হালকা জেল দেওয়া, যেন চকচক করছে। তার চোখ দুটিতে গভীর বাদামি রং, এতটাই তীক্ষ্ণ যে যে কেউ চোখে চোখ রাখলে এক মুহূর্তেই যেন হারিয়ে যেতে পারে। লম্বা সুঠাম দেহ আর ক্লাসিক নেভি ব্লু স্যুট তার ব্যক্তিত্বকে আরো উজ্জ্বল করে তুলেছে। স্যুটের সঙ্গে মানানসই সাদা শার্ট, হালকা ধূসর টাই এবং চকচকে কালো জুতা দেখে মনে হচ্ছিল যেন কোনো আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে এসেছে। সেই সঙ্গে ফ্রেমবন্দি চশমা তাকে এক ধরনের অভিজাত সৌন্দর্য এনে দিয়েছে। মাহির বোর্ডের সামনে দাঁড়িয়ে ক্লাসের দিকে তাকালো। তার চোখের দৃষ্টি এমন যেন প্রতিটি ছাত্রছাত্রীকে ভেতর থেকে সে পড়তে পারে। বোর্ডের দিকে তাকিয়েই চশমাটা একবার ঠিক করে বলল, আজ আমরা শুরু করব অপারেটিং সিস্টেম কনসেপ্ট নিয়ে। আপনারা যারা সত্যি প্রযুক্তিকে ভালোবাসেন তাদের জন্য এই বিষয়টা হতে পারে দারুণ রোমাঞ্চকর। আর যারা এখনো প্রযুক্তির প্রেমে পড়েননি তাদের আমি এই ক্লাসের প্রেমে ফেলেই দিব। তার গভীর কিন্তু সুরেলা কণ্ঠ পুরো ক্লাসকে মুগ্ধ করে দিল, যেন তার প্রতিটা শব্দ খুব যত্ন করে বেছে নেওয়া। সে বোর্ডের বইয়ের নাম লিখতে শুরু করলো। তার হাতের প্রতিটা চলাফেরাই ছিল যেন আত্মবিশ্বাস। যখন সে লিখছিল তখন তার হাতের মাংসপেশিগুলো হালকা টান টান হয়ে উঠেছিল, যা আরো বেশি আকর্ষণীয় করে তুলেছিল তাকে। এই বইটি লিখেছেন আব্রাহাম সিলভারটাইস, পিটার গ্যাবিলান এবং গ্রেভ গ্যাগেনে। এটি শুধু একটি বই নয়, এটি আপনাদের অপারেটিং সিস্টেমের অন্ধকার গলি থেকে সূর্যের আলোতে নিয়ে আসবে। মাহির বোর্ডে একটা গোলাকার ডায়াগ্রাম আঁকলো। তার আঙ্গুলগুলো বোর্ডের চক ধরে এতটাই দ্রুত চলছিল যে মনে হচ্ছিল সে যেন কোনো শিল্পী, আর বোর্ডে তার ক্যানভাস। তার প্রতিটা কথা, প্রতিটা হাসি, এমনকি চশমাটা ঠিক করার ভঙ্গিও যেন পুরো ক্লাসকে মুগ্ধ করে রেখেছিল। কেউ একজন তার দৃষ্টি এড়িয়ে যেতে পারছিল না। মাহির পড়ানোর স্টাইলও যেন ছিল এক নতুন অধ্যায়ের সূচনা। অবশেষে ক্লাস শেষ হলো। সে শেষবারের মতো চারপাশে তাকালো। তার গভীর চোখ দুটো যেন একসঙ্গে সবাইকে বিদায় জানালো। মাহির আমার দিকে একবার তাকিয়ে ক্লাস থেকে বের হয়ে গেল। ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পেছনে একটা ছায়া পড়ে রইল, আর তার উপস্থিতির প্রভাব যেন। আমি শুধু তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। এই জীবন এমন না হলেও তো পারত। জীবন আমায় এমন অনেক কিছুই শিখিয়েছে যে আমি কখনো শিখতে চাইনি। হঠাৎ উঠে দাঁড়ালাম। ভার্সিটির করিডোর দিয়ে হাঁটছি, সাইড ব্যাগটা শক্ত করে চেপে ধরে। কিছু দূর যাওয়ার পরই যখন লিফটে উঠব, তখনই পিয়ন চাচা এসে বলেন, আইরে আম্মা, তোমারে আমগো নতুন স্যার মাহির ইফতেখার চৌধুরী তার রুমে দেখা করতে বলছে। আমি থমকে গেলাম, এই লোক কেন আমাকে দেখা করতে বলবে? কিন্তু মনের কথা মনের ভেতরে রেখেই পিয়ন চাচার সাথে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর তিনি একটি রুমের সামনে দাঁড়িয়ে বলেন, আম্মা, এইটাই স্যারের রুম, আপনি ভেতরে যান, আমি গেলাম।
আমি বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, ইতস্থ লাগছে, ভাবছি যাব কি না। হঠাৎ কিছু একটা ভেবে দরজায় নক না করে ঢুকে পড়লাম। মাহির তখন ল্যাপটপে মগ্ন। আমার দিকে না তাকিয়েই গম্ভীর কণ্ঠে বলল, এটা কোন ধরনের বিয়াদবি? অধ্যাপকের রুমে ঢোকার আগে পারমিশন নিয়ে ঢুকতে হয়, এইটুকু ম্যানার্সও জানেন না আপনি? আবার গিয়ে পারমিশন নিয়ে তারপর আসুন। আমি রেগে দাঁড়িয়ে রইলাম। মন চাচ্ছে মাহিরের সবগুলো চুল ছিঁড়ে হাতে আনতে। আমি বুঝতে পারছি এই লোক আমাকে ভয়ানক রকমের না রাগানো পর্যন্ত থামবে না। মাহির আমাকে হেলদোল না দেখে রেগে ধমক দিয়ে বলল, এই মেয়ে, তোমায় কি বলেছি? কানে কথা যায় না? যাও, অনুমতি নিয়ে তারপর রুমে আসো। আমার এত জোরে কেউ কখনো ধমক দেয়নি। চোখ দিয়ে অজান্তে পানি নামতে শুরু করলো। ঠোঁট চেপে কান্না আটকে রাখলাম। মাহির আবারও বলল, কি হলো? এখনো দাঁড়িয়ে আছো কেন? রাখলাম। মাহির বলল, কি হলো? যাও, দাঁড়িয়ে আছো কেন? আমি বাধ্য হয়ে বাইরে গেলাম। নিজের চোখের পানি হাত দিয়ে মুছে আবারও নক করে বললাম, মে আই কাম ইন স্যার? মাহির গম্ভীর কণ্ঠে বলল, ইয়েস, কাম ইন। আমি মাথা নিচু করে তার সামনে গিয়ে দাঁড়ালাম। মাহির ঠান্ডা গলায় বলল, সিট ডাউন প্লিজ। আমি চেয়ার টেনে বসলাম। প্রায় 15 মিনিট হয়ে গেল বসে আছি। মাহির কিছুই বলছে না, এক মনে ল্যাপটপে কাজ করে যাচ্ছে। আমার মনে হচ্ছিল আমাকে ডেকে এইভাবে বসিয়ে রেখে মজা নিচ্ছে। রাগে আমার গা জ্বলছিল। আমার এবার বেশ রাগ লাগলো। এই, তুই যখন এতই ল্যাপটপে কাজ করবি রে, তাহলে আমায় কেন রেখেছিস? তোর কাজ দেখাতে? ফালতু লোক একটা। এই কথাগুলো মনে মনেই বললাম, কেন যেন কথাগুলো মুখ দিয়ে বের হলো না। তারপর আবারও 5 মিনিট কেটে গেল। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর অবশেষে ধৈর্য হারিয়ে চিৎকার করে বললাম, আমায় কেন ডেকেছেন স্যার? মাহির ভুরু কুঁচকে কান চেপে ধরে বলল, এই মেয়ে, অধ্যাপকের সামনে এইভাবে চিৎকার করে কথা বলছো কেন? তুমি তো পুরো ক্লাস 2 এর বাচ্চার মতো চিৎকার করছো। আমি এবার দৃঢ় গলায় বললাম, দেখুন স্যার, আমাকে ডাকার কারণটা বলুন, আমাকে বাসায় যেতে হবে। মাহির এবার ঠান্ডা গলায় বলল, ওকে বলছি। তা মিসেস আয়রা, ক্লাসে এত অমনোযোগী কেন? মনে হয় সারা দুনিয়ার চিন্তা মাথায় নিয়ে বসে থাকেন। আজ নতুন বলে কিছুই বললাম না, এরপর থেকে এত অমনোযোগী দেখলে ক্লাস থেকে বের করে দেব। আমি রাগী চোখে তাকিয়ে মনে মনে বললাম, আসছে ক্লাস থেকে বের করতে। কি রে ভাই, তোর ক্লাস তো আমি কালকে থেকে করবই না। কালকে থেকে তোর ক্লাসের সময় আমি পলাতক আসামি হব। তারপর মাহির মুচকি হেসে বলল, কথাগুলো মনে থাকবে তো মিস? ও সরি, মিসেস বয়রা রানী। আমি রাগে বললাম, আপনি আমায় বয়রা বলছেন কেন? মাহির নির্বিকার ভঙ্গিতে বলল, আচ্ছা আচ্ছা, বাদ দে এই কথা। ওয়েল, লেটস লিভ ইট দিস অ্যানাউন্স। বাই দ্য ওয়ে, আপনার স্বামীর সাথে সম্পর্ক কেমন আপনার? আই মিন, ভালোবাসাপূর্ণ সম্পর্ক আছে তো? আমি হতভম্ব হয়ে বললাম, এটা আমার ব্যক্তিগত বিষয়, আপনি কেন হস্তক্ষেপ করছেন তাতে? এটা কোন ধরনের অসভ্যতা বলুন তো? মাহির হো হো করে হেসে দিল। আমি দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইলাম। মাহির তখন বলে উঠল, সরি, কেন জানি আপনার কথা শুনে হাসি পেল। আপনার কথা শুনলে হাসি না চেপে পারি না মিসেস বয়রা। অফ সরি আয়রা। আমি মনে মনে বললাম, তাহলে গাল ফাটিয়ে হাস তুই, বখাটে ছেলে কোথাকার। মাহির মুচকি হেসে বলল, তা মিসেস বয়রা রানী? আবারও বয়রা বলছেন আপনি? মাহির হেসে বলল, সরি, আসলে আপনাকে দেখলেই এই নামটাই মনে পড়ে। আচ্ছা, এসব কথা বাদ দেই। আপনার স্বামীর নামও মাহির আর আমার নামও মাহির। কোনোভাবে এই দুইজন মানুষ এক নয় তো? তা আপনার স্বামীর ছবিটা দেখানো যাবে? বলেই বাঁকা হাসি দিল। মনে হলো আমাকে অস্বস্তিতে ফেলার জন্যই লোকটা সব রকম প্রস্তুতি নিয়ে এসেছে। আমি চুপ করে রইলাম। প্রচন্ড রাগের সাথে কান্না পাচ্ছে। এই অভ্যাসটা আর গেল না। বেশ বিরক্ত হলাম। মাহির তখন বলল, এই যে ভাবুক কন্যা, আবার কি ভাবতে বসেছেন? আপনার স্বামীর ছবি দেখাবেন না বুঝি? আমি রেগে ভাবলাম, এই লোক জোকারের মতো লেগেছে একেবারে। যতক্ষণ আমি তাকে স্বামী বলে স্বীকার করছি না, ততক্ষণ পর্যন্ত এই লোক দেখি থামবে না। আমি আর চোখে তাকিয়ে দেখলাম মাহির ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ঢোক গেলাম, ও আল্লাহ, এই লুচু বেটা এইভাবে তাকিয়ে আছে কেন?
এখান থেকে ভাগতেই হবে আমাকে। স্যার, আমি আসছি বলেই দ্রুত দরজার দিকে হাঁটতে লাগলাম। মাহিরের কণ্ঠের আওয়াজে আবারও থেমে গেলাম। তা মিসেস, আপনার প্রশ্নের উত্তর পেলাম না তো। কি ব্যাপার বলবেন না? আমি পেছনে না তাকিয়ে বললাম, কিছু কিছু প্রশ্নের উত্তর হয় না। আর এক মুহূর্তও দাঁড়ায়নি, লিফটের কাছে এসে লিফটে উঠলাম। নিচতলার বাটনটা চাপ দিলাম। আস্তে আস্তে লিফট নামতে লাগলো। আমি ভাবছি মাহিরের কথা। কেন লোকটা এমন করছে? কেন এমন খেলা খেলছে? আমি কি তার কাছে শুধুমাত্রই খেলনার পুতুল? অন্যদিকে মাহির নিজের হাতের কলমটা ঘোরাতে ঘোরাতে মুচকি মুচকি হেসে বলল, আমার পিচ্চি বউটা দেখি অনেক জেদি। একে মানাতে হলে আমায় বিশ্বযুদ্ধ করতে হবে। লিফটের নিচে নামলাম এবং বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে বের হলাম। আজ আর কোনো ক্লাস করলাম না। মনটা ভালো ছিল না। রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম, ভাগ্য ভালো তাড়াতাড়ি একটা রিক্সাও পেয়ে গেলাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। রিক্সাটি 10 তলা বিশিষ্ট বাড়ির সামনে এসে থামলো। আমি ভাড়া মিটিয়ে বাড়ির দিকে ঢুকতে যাব, তখনই হঠাৎ পেছন থেকে কেউ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি চমকে উঠে পেছনে তাকালাম। আমি ভাড়া মিটিয়ে বাড়ির ভেতরে ঢুকতে যাব, অমনি কেউ পেছন থেকে জড়িয়ে ধরলো। চমকে উঠলাম। মাহিরের বোন দাঁড়িয়ে আছে। যারা হেসে বলল, ভাবি, আজ এত তাড়াতাড়ি আসলেন কেন? ভাবি ডাকটা শুনে কেন যেন বুকের ভেতর রাগটা গরম লাভার মতো ফুটতে শুরু করলো। মাহিরের প্রতি জমে থাকা সব রাগ যেন জারার ওপরে ঝাড়লাম। বললাম, যে সম্পর্কের কোনো মানেই নেই সেখানে তুমি কেন আমায় ভাবি ডাকছো? কতবার নিষেধ করেছি তোমায়, তবুও? যারা অবাক হয়ে চুপচাপ তাকিয়ে রইল। আমি আর কোনো কথা না বলে একদম সোজা একতলায় উঠে গেলাম। ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করলাম। কাঁধের ব্যাগটা ছুঁড়ে মারলাম মেঝেতে। মাটিতে বসে পড়লাম, কান্নায় ভেঙে পড়লাম। কেন এমন হলো? আমার জীবনটা কেন আর 10টা মানুষের মতো হতে পারলো না? এই লোকটা আমায় ডিভোর্স দিতে এসেছে। কিছুদিন পর সবাই হয়তো আমায় ডিভোর্সই বলবে। এই অপমান, এই কষ্ট, এই যন্ত্রণা কিভাবে সহ্য করব? বলতে বলতেই হেসকি তুলে কাঁদতে লাগলাম। অন্যদিকে মাহির মনোযোগ দিয়ে ল্যাপটপে তাকিয়ে আছে। স্ক্রিনে ভেসে ওঠা দৃশ্য তাকে বিষণ্ণ করে তুলেছে। সে দেখছে তার প্রেয়সী কাঁদছে, এমন কান্না যা হৃদয়ের গভীরে কষ্ট থেকেই আসে। মাহিরের চোখ থেকেও 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে দ্রুত মুছে ফেলল। পুরুষ মানুষের কান্না করা সাজে না। এইভাবে নিজেকে সামলালাম। জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে বাহিরে মাহির একা একা বলল, আই এম সরি বউ পাখি, খুব সরি। আমার উচিত হয়নি বিয়ের দিন তোমাকে ফেলে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া। বড্ড অন্যায় হয়ে ফেলেছি বউ পাখি, বড্ড অন্যায়। তাদের কষ্ট দেখে একটি গজল মনে পড়ে গেল, অভিমানী হৃদয়ের প্রতীক্ষা। তোমার স্মৃতির পথে বসে আমি একা, অভিমানী হৃদয়ের খোঁজে শান্তির দেখা। তোমার নাম লিখে যাই প্রতিটা নিঃশ্বাসে, প্রত্যাশা বেঁধে রাখে আশার সুবাসে। অশ্রু ঝরে যায় চুপিসারে রাতের আধারে, তবুও হৃদয় ঢাকে তোমার ভালোবাসার দ্বারে। তোমার কাছে আসার স্বপ্ন যতবারই দেখি, ততবারই বেদনায় হৃদয় দগ্ধ হয়ে বাঁচে। ফিরে এসো, মুছে দাও অভিমান এই মনে। তোমার ছোঁয়া ছাড়া এই জীবন পড়ে ভঙ্গ সুরে। মাহির চেয়ারে বসে পড়ল, চোখ বন্ধ করে পুরানো স্মৃতির মধ্যে হারিয়ে গেল। আজ থেকে 3 বছর আগে ছিল মাহিরের বিয়ের দিন। মাহির কখনোই বাংলাদেশি মেয়ে বিয়ে করতে চায়নি। তার বাবা মা বাংলাদেশি মেয়েকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল। সেই মেয়েটি ছিল আয়রার ফুফাতো বোন। যেদিন বিয়ে হওয়ার কথা ছিল সেই দিনই সেই মেয়েটি পালিয়ে গেল এবং চারপাশে সমালোচনার ঝড় বয়ে গেল। এক পর্যায়ে আয়রার বাবা বললেন, এই বিয়ে হবে, আমার মেয়ের সাথেই হবে। আয়রা অবাক হয়ে গিয়েছিল এবং মাহিরের বাবা মা খুশি হয়ে গেলেন। বউ নিয়ে বাড়িতে আসার পর মাহির দ্রুত যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল। আয়রা যখন এই খবরটা শুনল, সে হতভম্ব হয়ে গিয়েছিল। সেই দিনই আয়রা নিজের বাবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এবং সেই দিন থেকেই আজ পর্যন্ত আয়রা আর শ্বশুর বাড়ি যায়নি। তার আত্মসম্মান ছিল অনেক বড়, যা তাকে শ্বশুরবাড়ির কাছে যেতে বাধা দিয়েছে। মাহিরের বাবা ও মা লিভিং রুমে বসে কথা বলছিল। মাহিরের মা বলল, তুমি কি এটা ঠিক করেছো?
জোর করে মাহিরকে বাংলাদেশে আনলে। মাহিরের বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক বেঠিক বুঝি না, কতদিন আয়রা এই সম্পর্কে ঝুলে থাকবে? ওরও তো একটা জীবন আছে নাকি? মাহির যদি আয়রার সাথে সংসার করতে না চায়, তাহলে ডিভোর্স দিয়ে আবারও যুক্তরাষ্ট্রে চলে যাক। মাহিরের মা একটু দুঃখ ভারাক্রান্ত হয়ে বলল, আমি তো কম চেষ্টা করিনি সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। আমরা 3 বছর ধরে বাংলাদেশে আছি, শুধুমাত্র যাতে করে মাহির আয়রাকে মেনে নেয়। মাহিরের বাবা এক পলক চোখে তাকিয়ে বলল, দেখো কি হয়, আল্লাহ জানে পরবর্তীতে কি হবে, আল্লাহর উপরেই ভরসা করো। যারা মন খারাপ করে বাড়িতে ঢুকলো। মাহিরের বাবা তাকে দেখে চিন্তিত হয়ে বলেন, কি হলো মামুনি, মন খারাপ কেন? যারা হতাশ চোখে আয়রার সাথে ঘটে যাওয়া ঘটনাটি তাকে জানালো। মাহিরের মা ধীরে ধীরে বলেন, আমার ছেলে যা করেছে তাতে এসব কিছুই না রে। আয়রা হয়তো ঠিক কাজই করেছে, তুই আর তাকে ভাবি বলবি না, যতদিন না এই সম্পর্কটা ঠিক হয়। যারা কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে চলে গেল। মাহিরের বাবা দীর্ঘ একটা শ্বাস ফেলে চোখে এক ধরনের দুশ্চিন্তা নিয়ে ভাবছিল। সে জানে তার মেয়েটা আয়রাকে ভাবি হিসাবে অনেক পছন্দ করে। আমি অনেকক্ষণ কাঁদলাম, তারপর উঠে ওয়াশরুমে চলে গেলাম। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হলাম। আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে দেখছি। বেশি কান্না করার ফলে চোখ মুখ লাল হয়ে গেছে। এটাই কি আমার জীবন? না, আমাকে যতটা সম্ভব মাহিরকে এড়িয়ে চলতে হবে। যার সাথে সম্পর্কের ইতি হবে কিছুদিন পরই, তার সাথে মায়া বাড়িয়ে লাভ কি? আর ওইদিকে মাহির ল্যাপটপে আয়রাকে ভেজা চুল ও চোখ মুখ ও লাল অবস্থা দেখছে। কি অপরূপ লাগছে আমার বউ পাখিটাকে। ইস, মন চায় একটু ছুঁয়ে দেই। তারপর ল্যাপটপের দিকে তাকিয়ে মাতালের মতো করে তাকিয়ে রইল। এ যেন এক মাতাল চাহনি। মাতালের যেমন অ্যালকোহল না পেলে পাগল হয়ে যায়, ঠিক তেমনি মাহির আয়রাকে এই অবস্থায় দেখে তার অস্থিরতা শুরু হলো। হাঁটতে লাগলো রুমের চারপাশে। বলল, তুই আমার অন্য রকম নেশা, যে নেশা বহুবার পান করলেও স্বাদ মিটবে না, হৃদয়ের গভীর থেকে আর পান করতে চাইবে মন। হঠাৎ বডিগার্ড জয় এসে বলল, স্যার, বাড়ি যাবেন না? আন্টি হয়তো চিন্তা করছে আপনি বাড়ি না গিয়েই ম্যামের কাছে এসেছেন সরাসরি। মাহির হালকা হেসে বলল, কি করব বলো, ছোট পাখিটার অভিমান ভাঙাতে হবে তো। জয় মাথা নেড়ে বলল, 3 বছর আগে চলে না গেলে আজ এইসব কিছুই হতো না। মাহির দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক বলেছ, চলো যাওয়া যাক। গাড়ি বাড়ির দিকে রওনা দিল। কয়েক মিনিট পর গাড়ি এসে থামলো বাড়ির সামনে। ডুপ্লেক্স বাড়িটি ছিল রাজকীয় এবং আধুনিক নকশায় সাজানো। কালো লোহার গেটে সোনালী কারুকাজ, ভেতরে ছাটা গাছের সারি এবং ঝর্ণা বাড়িটির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। নিচতলার কাচের বড় জানালা, একটি প্রশস্ত বারান্দা আর মার্বেলের পথ ছিল। দোতলার বারান্দাটা কালো রেলিং দিয়ে ঘেরা আর সিঁড়ি মার্বেলের তৈরি। ছাদে ছোট বাগান ও আরামদায়ক বসার জায়গা ছিল। পুরো বাড়িতে এক ধরনের মুগ্ধকর পরিবেশ বিরাজ করছিল। মাহির গাড়ির দরজাটা খুলতেই মাহিরের মা দৌড়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। মা ছেলের দীর্ঘ 3 বছর পর দেখা। মাহিরের মায়ের চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু যেন মনের সব অভিমান কথা বলছে। মাহির নরম গলায় বলল, মা, আমি এসে গেছি। কান্না কেন করছো? আমি তো ঠিক আছি, বাবা কোথায়? মা অশ্রু মুছে বললেন, তোমার বাবা রেগে আছে আয়রার ব্যাপার নিয়ে। ও আচ্ছা, মা ভেতরে চলো। বাড়ির ভেতরে প্রবেশ করতেই একটি প্রশস্ত লিভিং রুম চোখে পড়ল। সাদা দেওয়াল, বড় বড় কাচের জানালা এবং ধূসর কুশন সহ একটি বিশাল লাউঞ্জ সিট ছিল। রুমের মাঝখানে মার্বেল টেবিল এবং পাশের দেওয়ালে একটি টেলিভিশন সেট ছিল। সোফা সেটের সামনে ছিল একটি কাঠের কফি টেবিল আর ফ্লোরের পার্সিয়ান কার্পেট। আধুনিক ফার্নিচার ও ডেকোরেটিভ আইটেমগুলো ঘরটিকে আরো বেশি আকর্ষণীয় ও আরামদায়ক করে তুলেছিল। মাহির চিন্তিত কণ্ঠে বলল, মা, আমি বাবার সাথে কথা বলে আসছি। মাহির সিঁড়ি বেয়ে উঠে সোজা চলে গেল বাবার রুমে। দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল তার বাবা ইজি চেয়ারে বসে আছেন, চোখে গাম্ভীর্য। মাহির ধীরে ধীরে পেছন থেকে বলল, বাবা।
বাবা কোনো প্রতিক্রিয়া দেখালেন না। মাহিরের হৃদয় কেঁপে উঠল, গলা ভারী হয়ে এলো। সে এগিয়ে গিয়ে বাবার পায়ের কাছের মাটিতে গিয়ে বসে পড়ল। বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই এম সরি বাবা, আমি আর কখনো আয়রাকে অবহেলা করব না। এবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমার কাছে হাত জোড় করছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা চোখটা বন্ধ করে নিঃশ্বাস ছাড়লেন, তারপর ধীর গলায় বললেন, তুমি ভুল করনি মাহির, তুমি ভয়ঙ্কর অন্যায় করেছো। একটা মেয়েকে বাসর রাতে রেখে পালিয়েছো। আয়রাকে সবাই কত বাজে কথা বলেছে তা তুমি কল্পনাও করতে পারবে না। মাহির চোয়াল শক্ত করে ফেলল, রাগে গলা ভারী হয়ে গেল। কে বাজে বিহেভ করেছে? নামটা শুধু বলো। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার এই রাগ আর জেদের জন্যই তোমাদের সম্পর্ক আজ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে সম্পর্ক জোড়া লাগানো বড্ড বেশি কঠিন। বাবা, আমি কি করব বলো? আমি তো তখন আয়রাকে পিচ্ছি ভেবেছিলাম, তাই তো পালিয়ে গিয়েছিলাম। গিয়ে আগে ফ্রেশ হয়ে এসো, অনেক পথ পাড়ি দিয়ে এসেছো। মাহির মনমরা হয়ে উঠে দাঁড়ালো, বলল, ঠিক আছে বাবা, যাচ্ছি। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো যারার সঙ্গে দেখা করা দরকার। সে যারার ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। ভেতর থেকে শাওয়ার চলার শব্দ। যারা তখন ওয়াশরুমে। মাহির কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হালকা দীর্ঘশ্বাস ফেলল। মাহিরের মনে নানান চিন্তা ভিড় করতে লাগলো। 3 বছর আগে যা হয়েছে, তার জন্য কি আয়রা আমায় ক্ষমা করতে পারবে? মনে নানান প্রশ্ন ঘুরছিল। চোখ বন্ধ করে হালকা দীর্ঘ শ্বাস ফেলল। নিজের ভুল তাকে কুরে কুরে খাচ্ছিল। মনের মধ্যে প্রতিজ্ঞা করলো, এবার আয়রার সাথে সব ঠিক করে নেবে, যত কষ্টই হোক। আর পিছু হাঁটবো না। আমার ছোট্ট পাখির মতো বউটার সব রাগ অভিমান ভাঙাতে হবে। আমি বিছানায় বসে বললাম, যারার সাথে বাজে ব্যবহার করা উচিত হয়নি। মেয়েটা তো আমাকে বড্ড পছন্দ করে। তারপর ফোন হাতে নিয়ে যারার নাম্বারটা ডায়াল করলাম। রিং হতে লাগলো। মাহির যারার ফোনের দিকে তাকিয়ে দেখলো স্ক্রিনে আয়রা ভাবি লেখা। মাহির মুচকি হাসলো, ফোনটা কানে নিল। আমি বললাম, সরি গো ননদিনী, আমার তখন মাথা গরম ছিল। তুমি রাগ করো না প্লিজ, তোমাকে কাছে পেলে অনেকগুলো আদর দিব, ওকে? মাহির বাঁকা হেসে বলল, সরি বউ, তোমার ননদিনী কৌশলে। এখন তোমার স্বামী কথা বলছে, চাইলে ননদিনীকে আদর দেওয়ার বদলে আমায় দিতে পারো। আমায় আদর করলে তোমার সওয়াব হবে বেশি বউ। তাই ফোনটা ঠোঁটের সামনে নিয়ে ঠুস করে একটা চুমু দাও তো বউ। তোমার স্বামীর হৃদয়ের আগুনটা তোমার ঠোঁটের স্পর্শে নিভিয়ে দাও। আমি রেগে বললাম, অসভ্য লোক, বাজে বেহায়া লোক। মাহির হো হো করে হেসে উঠল, ভেরি ব্যাড বউ। জামাইকে এমন করে বলতে হয় না কলিজা। তুমি রাগ করেছো তাই না? আমি কেন ফোনের ভেতরে চুমু দিচ্ছি না? চিন্তা নেই বউ, আমি আসছি তোমার ফ্ল্যাটে তোমাকে প্র্যাকটিক্যালি চুমু দিতে। রেগে ফেটে পড়ল আয়রা, আর একবার বাজে কথা বলবেন না, আপনার মুখে লবণ দিব একেবারে। মাহির সেই সবে পাত্তা না দিয়েই বলল, ইউ নো বউ, তোমাকে এই মুহূর্তে জড়িয়ে ধরে কপালে আর গালে টুকুস টুকুস করে 100টা চুমু খেতে ইচ্ছে করছে। একটা মেয়েকে এসব বলতে আপনার লজ্জা করে না? মাহির হেয়ালি গলায় বলল, তুমি জানো না বউ, পুরুষ মানুষের লজ্জা কম থাকে। যদি বউয়ের সাথে নির্লজ্জ না হয়, তাহলে বাচ্চার বাবা হব কিভাবে? আমি দাঁতে দাঁত চেপে তখন বলে উঠলাম, এই, আপনি ভদ্রতা শেখেননি? মাহির বাঁকা হেসে বলল, বউ শেখা হয়নি, তুমি 4 বেলা নিয়ম করে ভালোবেসে শিখিয়ে দিও। আমি চিৎকার করে বললাম, আপনি একটা বখাটে, বলেই ফোনটা কেটে দিলাম। মাহির ফোনটা রেখে হাসতে হাসতে বলল, আহা, কি রাগটাই না করলো আমার পিচ্ছি বউটা। এখন হয়তো বসে বসে আমাকে গালাগালি করছে, আর একটু পরে চোখ মুছে কান্না শুরু করবে। আমার হয়েছে যত জ্বালা। আমার পিচ্ছি পাখির মতো বউটা রেগে গেলেই কান্না করে। আমি বসে বসে রাগে ফেটে পড়ছি। অসভ্য, বাজে, বেশরম লোক, কি সব বলে! আল্লাহ গো, এর সামনে ভুলেও পড়া যাবে না। ভুলবশত পড়লেও পেছনে ফিরে দৌড় দিতে হবে। বলা তো যায় না, এই লুচু আমায় যদি চুমু, না না, আর ভাবতে পারছি না। জালা গোসল করে এলো, মাথায় তোয়ালে পেঁচানো, দৌড়ে এসে বলল, ভাইয়া, তুমি এসেছো? তুমি ভাবির সাথে কি করেছো? ভাবি তখন রেগেছিল। ভার্সিটির সব কাহিনী তখন মাহির ওকে খুলে বলল।
যারা অবাক হয়ে বলল, এ কি, তুমি কি করেছো? তাহলে তোমার তো খবর আছে। ভাবি যে ভীষণ জেদি। মাহির গম্ভীর ভঙ্গিতে বলল, আরে জেদি হলে সমস্যা নেই। আয়রাকে 4 বেলা নিয়ম করে চুমু দিলে আর রোমান্টিক ভাবে ভালোবাসলে রাগ কমে যাবে। যারা থতমত খেয়ে ভাবলো, আমি জানি আমার ভাইয়ের একটু লজ্জা কম, তাই বলে বোনের সামনে এইসব বলবে? ভাবির কপালে আমার ভাইরে নিয়ে দুঃখ আছে। মাহির মুচকি হেসে বলল, কিরে, তুইও তো দেখছি আয়রার মতো ভাবতে বসেছিস। ভাইয়া, কিছু না, তুমি ফ্রেশ হও, গিয়ে যাও। মাহির যেতে যেতে হেসে বলল, বিকালে আয়রাকে বাড়ি আনিস। যারার কথায় মাহির থেমে গেল। ভাইয়া, ভাবি তুমি যাওয়ার পর কখনোই এই বাড়ি আসেনি। ইনফ্যাক্ট আমাদের ফ্ল্যাটেও থাকতে চায়নি। কিন্তু ভাবির বাবা জোর করে রেখে গেছে। একলা মেয়ে মানুষ কোথায় থাকবে এই ভেবে। ভাইয়া, তুমি যদি রোজ একবার অন্তত ভাবির সাথে কথা বলতে, তাহলে আজ আর এমন হতো না। মাহির রেগে গিয়ে বলো, তুই জোর করে আনতে পারলি না? যারা বলো, কিভাবে আনবো বলো? যখন মা বাবা ও আমি ভাবিকে যখনই আসতে বলেছি, তখনই ভাবি বলেছে, যেখানে আমার স্বামীই আমাকে মেনে নেয়নি, সেখানে শ্বশুরবাড়ি গিয়ে কি লাভ? জানো ভাইয়া, মা অনেকবার জোর করেছে। তখন ভাবি বলেছিল, মামুনি, আমি সেই দিনই আপনার বাড়িতে যাব যেদিন আপনার ছেলে আমাকে মেনে নিবে। যে অপমান সে আমায় করেছে, তার জন্য অনুতপ্ত হলেই এই বাড়িতে ফিরবো, তা না হলে কখনো ফিরবো না। মাহিরের বুক ধক করে উঠল। যারার প্রতিটা কথা যেন তাকে একটা কালো আয়নার সামনে দাঁড় করিয়ে দিচ্ছিল। নিজের করা অন্যায়গুলোর কথা একে একে মনে পড়তে লাগলো। আয়রার সেই কষ্টভার চোখ, নীরব মুখ আর অশ্রুসিক্ত বিদায়, সবকিছু এক মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল। মাহির দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আসি যারা। আকাশের দিকে তাকিয়ে ভাবলাম, ইয়া আল্লাহ, শুনতে পারছো আমার কথা? আমার না নিজেকে বড্ড বেশি অসহায় লাগছে। ইয়া আল্লাহ, নারীরা 4টি কাজ করলে ভেস্তে যাবে। আল্লাহ, আমি কি ভেস্ত পাবো? বলো না আল্লাহ, আমি কি মাহিরের সাথে বেয়াদবি করছি না তো? ইয়া আল্লাহ, তুমি তো সবই জানো যে অন্যায় করেছে সে, তার সাথে ভালো ব্যবহার সহজে করতে পারবো না আমি। তুমি সত্যি শুনতে পারছো আমার কথা? মাহির রুবে নিজের ট্রলি ব্যাগ থেকে সকল জিনিসপত্র আলমারিতে রাখছিল। হঠাৎ চোখে পড়ল গাঢ় লাল রঙের লেহেঙ্গা। মাহির সেটা ছুঁয়ে দেখল। এটা সেই আয়রার জন্য 2.5 বছর আগে কিনেছিল। এখনো ঠিক আগের মতোই চকচক করছে। এই লেহেঙ্গার গায়ে প্রেয়সীর গায়ের গন্ধ মাখা এখনো বাকি, যেন তার নরম স্পর্শে ভরে উঠবে প্রতিটা ফোল্ড করা প্রেয়সীর আবাসে। এই কাপড়ে ছড়িয়ে যাবে তার মিষ্টি উপস্থিতি, আর আমি শুধু তার দিকে তাকিয়ে হারিয়ে যাব তার প্রেমে। মাহির লেহেঙ্গাটা আলমারিতে সাজিয়ে রেখে শাওয়ার নিতে চলে গেল। কিছুক্ষণ পর ভেজা চুলে হালকা মুছতে মুছতে বের হলো। তার মুখে এক ধরনের নিস্তব্ধতা ছিল, চোখের কোণে যেন এক লুকানো কষ্ট। তার ত্বক ছিল এতটাই মোলায়েম, যেন মেঘের মৃদু ছোঁয়া। চোখ দুটি ছিল গভীর, যেন কোনো এক অজানা রহস্যের মতো। চুলগুলো হালকা ভেজা ছিল, একটু নরম ভাবে কুঁচকে থাকা। মাহির আয়নার সামনে এসে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখল। সারা শরীরে ভেজা পানি, যেন ছোট ছোট মুক্তার বিন্দুর মতো ঝরছিল, আর প্রতিটি বিন্দু যেন তার রূপের নতুন দিক তুলে ধরছিল। কি হবে এই রূপ দিয়ে, যদি নিজের প্রেয়সীর গায়ের সুবাসই না পায়? যদি আমার মিষ্টি ঘ্রাণে প্রেয়সীর হৃদয় না জোড়ায়? তবে এই রূপের অর্থই বা কি? প্রেয়সী নেই, তবুও যেন তার উপস্থিতি মিশে থাকে বাতাসে। তার স্পর্শহীনতাই হয়ে উঠুক আমার জীবনের সবচেয়ে তীব্র অপেক্ষা, যেখানে প্রতিটা মুহূর্তে তার কাছে যাওয়ার এক গভীর আকাঙ্ক্ষা বয়ে চলে। মাহির রুমের ভিতরে পায়চারি করতে করতে ভাবল, আমার ভুলের জন্য আজ সম্পর্কটা বৃষ্টির মতো ঝরছে। শত চাওয়ার পরও এই বৃষ্টি থামাতে পারছি না। প্রতিটা ফোঁটা বৃষ্টি যেন আমার কৃতকর্মের স্মৃতি, যা শুকাতে মুছতে শান্ত করতে আমি ব্যর্থ। বৃষ্টি থামাতে না পারলে সম্পর্কটা কিভাবে ফিরে আসবে আমি জানি না। এই বৃষ্টিতে সবকিছু সিক্ত, সবকিছু বিলীন, তবুও আশা, হয়তো সূর্য উঠবে আর আমি যেন নতুন করে শুরু করতে পারি। যারা এসে বলল, ভাইয়া খেতে চলো। মাহির এক দৃষ্টিতে তাকিয়ে বলল, চল। নিচে গিয়ে দেখলো তার পছন্দের খাবারগুলো দিয়ে টেবিল সাজানো।
গরম ধোয়া ওঠা খাবারের মিষ্টি গন্ধে পুরো ঘরটা ভরে গেছে। মাহির মুগ্ধ হয়ে চারপাশে তাকালো। চেয়ার টেনে বসার সঙ্গে সঙ্গে তার মা মুচকি হেসে বলেন, অনেক বছর তো হলো আমার হাতে রান্না খাসনি, এবার খা মাহির। মাহির মায়ের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আম্মু, আপনার হাতে রান্নার স্বাদ আর কোথাও পাই না। আজ যেন পুরো পৃথিবীটা পেয়ে গেছি। মায়ের চোখে আনন্দের আভাস ফুটে উঠল। তাহলে তাড়াতাড়ি খেয়ে বলতো আমার রান্নার স্বাদ এখনো ঠিক আছে কিনা। মাহির প্লেটে খাবার তুলে খেতে শুরু করলো আর মায়ের মুখে প্রশংসার বন্যা বইয়ে দিল। আহা আম্মু, এই স্বাদ একমাত্র আপনার হাতেই সম্ভব। যারা বিরিয়ানির প্লেটটা নিয়ে মাহিরের সামনে রাখলো, ভাইয়া, আজ তোমার জন্য স্পেশাল বিরিয়ানি রান্না করছি, খেয়ে দ্রুত বলো তো কেমন হয়েছে। মাহির প্লেট থেকে এক চামচ তুলে মুখে দিল। স্বাদ পেয়ে চোখটা বন্ধ করে বলল, আহা, এই স্বাদটাও যেন একেবারে অমৃত। তোর হাতে জাদু আছে। যারা হাসতে হাসতে বলল, সত্যি বলছো। মাহিরের মা একটু হেসে বলল, আমার সোনা ছেলে শুধু মিষ্টি কথা বলেই কাজ হাসিল করে নেয়। মাহির হেসে বলল, আম্মু, আমি তো শুধু সত্যি বলি। আপনার রান্না নিয়ে প্রশংসা করতেই হবে। আর আপনার মেয়ে তো পুরাই পাকা শেফ হয়ে গেছে। সবাই একসঙ্গে খেতে বসলো। খাবার টেবিলে হাসি তামাশা চলতে লাগলো। মাহির খাওয়া শেষ করে সোজা নিজের রুমে চলে গেল এবং সোফায় বসে ল্যাপটপে কাজ করা শুরু করে দিল। বাংলাদেশে 3 মাস থাকলেও তার কাজের দায়িত্ব অব্যাহত রাখতে হবে। যুক্তরাষ্ট্রে কাজের চাপ অনেক বেশি, কিন্তু মাহির প্রতিশ্রুতি দিয়ে এসেছে বাংলাদেশে বসেই সব কাজ কমপ্লিট করে দিবে। ল্যাপটপের কিবোর্ড চাপতে চাপতে মাহির কাজের মধ্যে সম্পূর্ণ মনোযোগী হয়ে গেল। তার মন ছিল গুগলের প্রকল্পে, যেখানে কোড এবং সমস্যার সমাধান করাই যেন তার একমাত্র লক্ষ্য। মাহির রেগে গিয়ে বলল, আমি এই বাচ্চা মেয়েটাকে মেনে নিতে পারবো না বাবা, একদমই পারবো না। কলি পালিয়ে যাওয়ার পর কেন আমাকে এইভাবে অপমানিত করলে? কেন বাবা? আমায় কিনা সবেমাত্র এইচএসসি পরীক্ষা দেওয়া একটা মেয়ের সাথে বিয়ে দিলে? আমার যোগ্যতার কথা একবারও ভাবলে না? তোমার ছেলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, আর তুমি কিনা? আমি কোনোভাবেই অশিক্ষিত মেয়ের সাথে সংসার করতে পারবো না বাবা। আজই যুক্তরাষ্ট্রে আমি চলে যাব। আমাকে আটকানোর চেষ্টা করো না বাবা। এ কথা বলেই মাহির ফুলদানিটা ভেঙে ফেলল। আয়রা হঠাৎ ঘুম থেকে লাফিয়ে উঠল। ঘুম থেকে ওঠার পর দোয়া পড়ে সাইড টেবিল থেকে পানি নিয়ে পুরো 1 গ্লাস খেয়ে নিল। নিজেকে সামলানোর চেষ্টা করতে করতে ভাবল, এটা স্বপ্ন ছিল, কিন্তু কেন 2 বছর পর আবার এমন স্বপ্ন দেখলাম? কেন এই জঘন্য অতীত আমার পিছু ছাড়ছে না? আয়রার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বাবা, আমাকে কলি আপুর বদলে বিয়ে না দিলেও পারতো। বড্ড রাগ হচ্ছে বাবার উপর। আয়রা বারান্দায় গিয়ে দাঁড়ালো, জানালার গ্রিল ধরে বাইরে তাকালো। আজ পূর্ণিমার চাঁদ উঠেছে। চাঁদের আলোতে চারপাশটা অপূর্ব লাগছে। আয়রা ভাবলো, আমার জীবনটা যদি এই পূর্ণিমার চাঁদের মতো চকচক করতো, কতই না ভালো হতো। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ছোট চাচার নামটা দেখে আয়রা ফোনটা ধরলো। মামুনিটা কেমন আছে? এত রাত হয়ে গেল, ঘুমাওনি এখনো? রাতে খেয়েছো তো? আয়রা মলিন গলায় বলল, না চাচ্চু, খেতে ইচ্ছে করেনি। চাচ্চু হাসতে হাসতে বলল, কেন রে, কি হয়েছে? এইমাত্র ফ্রি হলাম, তাই ফোন দিলাম। শোন, আমি তোর অ্যাকাউন্টে 30,000 টাকা পাঠিয়েছি, চেক করে দেখ তো গেছে কিনা। আয়রা অবাক হয়ে বলল, এত টাকা পাঠালে কেন? চাচ্চু বলল, রাজ বলল তোর নাকি একটা গাউন পছন্দ হয়েছে বসুন্ধরা মলের, তাই পাঠালাম, কিনে নিস। আর আয়রা ক্ষীণ স্বরে বলল, চাচ্চু, তোমার তো সংসার আছে, এত টাকা পাঠানোর কি দরকার? কি যে বলে আমার মামুনিটা। জার্মানিতে শিক্ষক হিসাবে কাজ করি, মাসে 10 লাখ ইনকাম করি আলহামদুলিল্লাহ। তা থেকে তোমায় মাঝে মাঝে টাকা দেওয়ার ব্যাপার না, ঠিক আছে? শোনো, এখন রাখি, আমি এখন ব্যস্ত আছি। আয়রা বলল, চাচ্চু, আমি তো তোমার আর বাবার কাছ থেকে কখনো টাকা চাইনি, বা চেয়েছি সময়, কিন্তু সেটাই কখনো তোমরা আমায় দাওনি। চাচ্চু হতাশ হয়ে বলল, অভিমান করিস না, জানো তো আমি ব্যস্ত থাকি। আমি যথাসম্ভব তোমার ইচ্ছাগুলো পূরণ করি। টাকা দিলেই কি সময়ের অভাব পূরণ হয়? মামুনি, রাগ করো না, অনেক কাজ আছে, রাখি। আয়রা একটা দীর্ঘশ্বাস ফেলল।
আয়রার বাবা বরিশালের জজ কোর্টের প্রধান জজ, ভীষণ ব্যস্ত মানুষ, ফোনে কথা হয় খুব কম। আয়রা চাইতো যাতে সময় দেয়, কিন্তু কখনো দেয়নি। আয়রা দেখলো রাত 1টা বাজে, তাই আর বারান্দায় না থেকে রুমে গিয়ে শুয়ে পড়ল। ঘুমানোর দোয়া পড়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে আয়রা ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভেঙে হঠাৎ ঘড়িতে তাকিয়ে দেখলো 9টা বাজে। লাফ দিয়ে উঠে পড়ল। তার ক্লাস ছিল সকাল 8টা 30-এ। তাড়াহুড়ো করে কোনো কিছু না খেয়েই বোরখা পরে বেরিয়ে পড়ল। রিকশায় উঠে দ্রুত ইউনিভার্সিটির দিকে রওনা দিল। রিকশা থেকে নেমে ভাড়া দিয়ে দ্রুত লিফটে উঠল। 3তলার বাটন চাপ দিল। লিফট থামার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 9টা 30। প্রথম ক্লাস তখনও শেষ হয়নি। আয়রা কি করবে বুঝতে না পেরে ক্যান্টিনে গেল। গিয়ে দেখলো ক্যান্টিন পুরো ফাঁকা, সবাই ক্লাসে ব্যস্ত। চেয়ার টেনে একটা টেবিলে বসলো। ওয়েটার এগিয়ে এসে বলল, কি দেবো আয়রা আপু? আয়রা তার দিকে না তাকিয়েই বলল, আমার জন্য 1 প্লেট কাচ্চি বিরিয়ানি নিয়ে এসো। ওয়েটার মাথা নেড়ে চলে গেল। ফোনটা হাতে নিয়ে আয়রা ভাবলো, আজ দেখি কার ক্লাস আছে। ফোনে দেখলো 10টায় মাহিরের ক্লাস। মুহূর্তেই তার মেজাজটা গরম হয়ে গেল। ওই শয়তান লুচু বেটার ক্লাস যে 10টায়, তা না হলে চলে আসতাম। এখন আবার 2 ঘন্টা বসে থাকতে হবে। ওয়েটার খাবার এনে সামনে রাখলো। আয়রা চামচ দিয়ে বিরিয়ানি নাড়াচাড়া করতে করতে 1 চামচ মুখে দিল। তারপর ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে একটা কার্টুন চালালো। কার্টুন দেখতে দেখতে খেতে লাগলো। হঠাৎ শুনতে পেল, এখনো পুরনো অভ্যাস যায়নি না? অ্যালার্ম দেওয়া যায় না? না খেয়ে চলে আসার মানেটা কি? নিজের প্রতি কোনো যত্ন নেই? ভেরি ব্যাড বউ পাখি। আয়রা চমকে উঠল। সামনের এবং পেছনের দিকে তাকিয়ে দেখলো কোনো মানুষ নেই। হঠাৎ নিজের হাতে টান খেলো। পাশে তাকিয়ে দেখলো মাহির তার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে একের পর এক চুমু দিচ্ছে। আয়রার চোখ কোটর থেকে বেরিয়ে আসার জোগাড়। আয়রা হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু হিতে বিপরীত হলো। মাহির আয়রার দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু দিতে লাগলো। আয়রা ভয়ে ভয়ে চারপাশ তাকালো। তার মনে হলো আজ তার মান সম্মান সব শেষ। দেখলো ক্যান্টিনের ওয়েটার আর ম্যানেজার নিজেদের কাজে নিয়ে ব্যস্ত। মনে হচ্ছে এখানে কিছুই হচ্ছে না। আয়রার প্রচন্ড রাগ লাগলো, কিন্তু চিৎকার করতে পারলো না। যতই হোক, একটা ইউনিভার্সিটির ক্যান্টিন। আয়রা আস্তে করে বলল, কি অসভ্যতা হচ্ছে হ্যাঁ? এটা কি ধরনের আচরণ? মাহির কথায় পাত্তা না দিয়ে হাতের তালুতে আরো জোরে জোরে চুমু দিতে লাগলো। আয়রার খুব লজ্জা এবং অস্বস্তি হচ্ছিল। আয়রা চোখ গরম করে বলল, আপনি আমার হাত ছাড়বেন নাকি আমি চিৎকার করব? মাহির ঠোঁটে হাত থেকে তুলে তাকিয়ে বলল, কারোর বউ, যত গলায় সাউন্ড আছে সব বের করো। তবে তুমি জানো বউ, ক্যান্টিনে কিছু পুরুষ আছে, তারা তোমার মিষ্টি মধুর গলাটা শুনবে, আর এর কারণে ফ্রেশ তারা তোমার আমলনামায় পাপ লিখবে। কি দারুণ হবে ব্যাপারটা, তাই না বউ পাখি? আয়রা কিছু না বলে দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল। মাহির ফোনের দিকে তাকিয়ে বলল, কি গো জান, চিৎকার করছো না কেন? আয়রা রেগে উঠে চলে গেল। তার এই লোকটার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। যা কিছুই হোক, এই লোকটার সাথে আর কথা বলবে না। মাহির আয়রার চলে যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসলো। তারপর উঠে আস্তে করে চলে গেল নিজের জন্য নির্দিষ্ট অধ্যাপকের রুমে। আয়রা লাইব্রেরিতে গেল, বই খুঁজতে লাগলো। একটা বই নিয়ে পড়তে শুরু করলো, কিন্তু মনোযোগ দিতে পারছে না। বারবার মাহিরের চুমু দেওয়ার দৃশ্যটা ভেসে উঠছে। লোকটা কিভাবে জানলো আমি এরকম না খেয়ে সবসময় ভার্সিটিতে আসি? আয়রা মাথাটা চেপে ধরলো। না, আর কিছুই ভাবতে পারছে না। এই বিয়ে বিয়ে খেলা, আমি বড্ড বেশি অসহায় হয়ে যাচ্ছি। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠল। আয়নার স্ক্রিনে তাকিয়ে দেখলো অচেনা নাম্বার। তাই আর ধরলো না। আবারও রিং হলো। আয়রা ফোনটা কানে ধরলো। এই যে বউ পাখি, নিজের স্বামীর ফোনটা ধরতে এত দেরি করো কেন জান? আয়রা চুপ করে রইল। মাহির বলো, কি গো বউ, তুমি কি শোক দিবস পালন করছো নাকি? আয়রা রাগে ফুঁসতে লাগলো। মাহির আবারও বলল, ও বউ, এত চুপ কেন? তোমার চুপ থাকা যে কারোর হৃদয়ে গভীর আঘাত দেয় বউ পাখি। আয়রা এবার রেগে গিয়ে বলল, এই সমস্যা কি আপনার? মাহির বাঁকা হাসলো। সমস্যা তো তুমি বউ পাখি। আয়রা বলল, মানে?
বউ পাখি, তুমি কি ভাবছো আমি তোমার মন পড়তে জানি না? তুমি আমার ক্লাস করবে না বলে লাইব্রেরিতে ঘাপটি মেরে বসে আছো, তা আমি জেনে ফেলেছি বউ পাখি। তবে কি, একটা কথা জানো তো বউ, তুমি যদি এই মুহূর্তে ক্লাসে না যাও, তাহলে আমি কি করব জানো? সোজা লাইব্রেরিতে এসে তোমার মিষ্টি মধুর মতো গালটা অধর ছুঁয়ে আমার অধরে মিশিয়ে নিব। অতঃপর ব্যাপারটা তোমার অনুভূতি কি হবে বউ? আয়রা এদিকে ওদিকে তাকিয়ে দেখলো সবাই বই পড়ছে। আয়রা রেগে গিয়ে বলল, এই বাজে লোক, বেহায়া লোক, আপনি কি আমায় সিনেমার নায়িকা পেয়েছেন যে আপনি আমায় ভয় দেখাবেন আর আমি সুরসুর করে ক্লাসে যাব? শুনুন, আমি আপনার মতো বাজে বেহায়া লোককে ভয় পাই না। ওকে, বুঝতে পেরেছি বউ। আমার অধরের স্বাদ পেতে চাইছো, নো প্রবলেম। আমি এখনই আসছি বউ পাখি। এমনিতেও তোমায় 70টা চুমু দেওয়া বাকি, তখন মাত্র 30টা দিয়েছিলাম তোমার নরম তুলোর মতো হাতে। আমি আসছি কলিজার বউ। তুমি তো জানোই আমার লজ্জা কম, তাই প্র্যাকটিক্যালি ক্যান্টিনে দেখিয়েছি, এখন লাইব্রেরিতে দেখাবো। আয়রা রেগে গিয়ে বলল, আপনার যা খুশি আপনি করুন। তারপর আবার বই পড়তে মন দিল। কিছুক্ষণ পর হঠাৎ শুনলো সবাই বলছে, এ কি স্যার, আপনি লাইব্রেরিতে? তোমাদের লাইব্রেরিটা ঘুরে দেখতে আসলাম। স্টুডেন্টরা খুশি হয়ে নানান কথা বলতে শুরু করলো। হঠাৎ আয়রার ফোনে মেসেজ আসার শব্দ হলো। মেসেজে লেখা, ও, তুমি যদি ক্লাসে না যাও তাহলে আমি সবার সামনে, থাক আর বললাম না, তুমি আবার লজ্জা পাবে। সব লজ্জা শেষ হয়ে গেলে আমি বাসর রাতে দেখতেই পারবো না আর। আয়রা ঢোক গিল, কি বেহায়াপনা শুরু করেছে এই লোক। বিশ্বাস নেই, হয়তো সবার সামনেই কিচ করবে, আমার সম্মান সব শেষ করবে। আয়রা তাকিয়ে দেখলো মাহির স্টুডেন্টদের সাথে কথা বলছে। এই ফাঁকে আয়রা উঠে চলে গেল ক্লাসের উদ্দেশ্যে। মাহির সেই দিকে তাকিয়েই বাঁকা হাসি দিল। মাহির মেসেজ পাঠালো, বউ পাখি, তুমি ক্লাসে যাওয়ার ভান করছো নাকি সত্যি চলে গেলে? শোনো, যদি তোমাকে খুঁজে না পায় তাহলে ক্লাসে গিয়ে মাইকে ঘোষণা দিয়ে সবাইকে জানাবো যে তুমি আমার বউ। তারপর তোমার লজ্জা কোথায় থাকবে ভাবো। কিন্তু এক্ষুনি যদি ক্লাসে গিয়ে চুপচাপ বসে পড়ো, তাহলে হয়তো তোমার সম্মান রাখতে পারি। তোমার সময় কিন্তু কমে যাচ্ছে বউ পাখি। মাহির এই মেসেজ পাঠিয়েছে ঠোঁটে একটা রহস্যময় হাসি ফুটিয়ে। স্টুডেন্টদের সাথে কথায় মগ্ন হয়ে রইল। আয়রা হাঁটতে হাঁটতে ক্লাসে এসে বসলো। তারপর মেসেজটা পড়ার পর মাথাটা আবারও গরম হয়ে গেল। ভাবলো শেষে কিনা এইরকম একটা বেহায়া বাজে লোক আমার কপালে ছিল, ভাবতেই পারছি না। তারপর দুটি মেসেজ লিখলো, আপনি আমার স্বামী, আমি জানি আমার প্রতি আপনার হক হক আছে, কিন্তু এর মানে এই না যে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে সবকিছু করতে পারবেন। আল্লাহ আমাদের জন্য যে সম্পর্ক পবিত্র করেছেন সেটাকে এমনভাবে প্রকাশ করবেন না যা অন্যদের সামনে আমাকে লজ্জায় ফেলে দেয়। ক্যান্টিনে বসে জনসম্মুখে আমার হাতে চুমু দেওয়া, এটা কি সত্যি প্রয়োজন ছিল? আপনি কি জানেন না এটা কতটা অশোভন দেখায়? ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে ভালোবাসা প্রকাশের শালীনতার মধ্যে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাই ইমানের একটি অংশ। আমাদের কি ইমানের এই অংশটাকে রক্ষা করা উচিত নয়? আমি আপনাকে এখন একটা কথা বলছি, কান খুলে শুনে রাখুন। আপনার জীবন এমনভাবে সাজান যাতে করে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকেন। আপনি যদি আমার প্রতি সত্যি ভালোবাসা দেখাতে চান, তবে সেটা একান্তে করবেন, যেখানে কেউ আমার দিকে কটাক্ষ করার সুযোগ পাবে না। আপনি আমার স্বামী, কিন্তু জানেন কি, আমার জীবনের সবচেয়ে অপ্রিয় মানুষটাই হচ্ছেন আপনি। শুনুন, আমার প্রতি ভালোবাসা আপনাকে যদি আল্লাহর সন্তুষ্টির বাইরে নিয়ে যায়, তাহলে আমি যেন মেনে নিতে পারবো না, কারণ আমি আপনার সাথে জাহান্নামী হতে চাই না। আপনার উচিত নিজের কাজগুলোকে নিয়ে একটু ভাবা এবং বোঝা। আমি চাই আপনি এমন কিছু করবেন না যাতে আপনি জাহান্নামী বান্দা হন। প্লিজ পরবর্তীতে এমন কিছু করবেন না যা আমাকে আল্লাহর কাছে ছোট করে দেয়। দ্বিতীয় মেসেজটি আয়রা লিখলো, এই যে মাহির সাহেব, আপনি আমাকে জোর করছেন সব কিছুতে, কিন্তু জানেন কি, আমার না এসব অসহ্য লাগছে, বড্ড বিরক্ত লাগছে। 3 বছর আগে আমায় রেখে চলে গিয়েছিলেন, তখন এই ভালোবাসা কোথায় ছিল? তখন কি একবারও মনে হয়নি নিজের স্ত্রীকে কল দেওয়ার কথা, তার খোঁজ খবর নেওয়ার কথা, বা তাকে ভালোবাসার কথা বলা? এখন এত ভালোবাসা আসছে কোথা থেকে বলুন? আপনার এসব আচরণে আমার নিজেকে পাগল পাগল লাগে। মনে হচ্ছে কেউ পানির ভেতরটা মাথা চেপে ধরেছে। আমি
এত উঠতে চাচ্ছি, কিন্তু পারছি না। আপনার সাথে সম্পর্কটা স্বাভাবিক কখনো হবে কিনা আমি জানি না। আমার কিছুটা সময় লাগবে মাহির, অনেক সময়। যতটা সময় আপনি নিয়েছিলেন ঠিক ততটা। মাহির মেসেজগুলো পড়ে চেয়ারে হেলান দিয়ে চোখটা বন্ধ করলো। মাহির চুপচাপ বসেছিল। স্মৃতির পর্দায় ভেসে উঠল 3 বছর আগের সেই দিনগুলো। ফ্ল্যাশব্যাক। তখন মাহির সদ্য যুক্তরাষ্ট্রে পা রেখেছে। গুগল থেকে একটি বড় চাকরির প্রস্তাব পেয়েছিল। এটি তার ক্যারিয়ারের জন্য বিশাল সুযোগ। একদিন অফিস মিটিং শেষে তাকে একটি গুরুত্বপূর্ণ চুক্তির কাগজে সাইন সামনে এগিয়ে দেওয়া হলো। চুক্তিপত্রটি খুলে মাহির মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো। সেখানে স্পষ্ট লেখা ছিল, এই চুক্তির আওতায় কর্মচারী মাহির ইফতেখার চৌধুরী পরবর্তী 3 বছরের জন্য যুক্তরাষ্ট্রের বাহিরে, বিশেষ করে নিজের দেশ ছাড়া ভ্রমণ করতে পারবে না। এই সময়ে ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক কোনো কারণে ছুটি মঞ্জুর করা হবে না। এই নীতির লঙ্ঘন করলে কর্মচারীকে কঠোর শাস্তির আওতায় নেওয়া হবে। মাহির কাগজটি কিছুক্ষণ ধরে তাকিয়ে রইল। তারপর ভাবল, পরিবার তো যুক্তরাষ্ট্রের নাগরিক, তাদের এখানে আসতে তো কোনো সমস্যা হবে। দ্বিধা না করেই সে কলম নিয়ে চুক্তিতে সই করলো। কিন্তু তখন মাহির বুঝতে পারেনি এই সই তার জীবনের কত বড় একটা ভুল হতে চলেছে। বর্তমানে মাহিরের চোখের কোণে জল জমে উঠল। স্মৃতি থেকে ফিরে এসে নিজের গা ঝাড়া দিল। মনে মনে বলল, 3 বছর আগে যদি আয়রার কথা আরেকবার ভাবতাম, তাহলে আজ এই অবস্থা হতো না। মাহির চুপচাপ চারপাশে হাঁটতে শুরু করলো। চারিদিকে নীরবতা যেন তার বুকের ভেতর জমে থাকা অপরাধকে আরো তীব্র করে তুলেছিল। প্রতিটি পা ফেলতে ফেলতে মাহির ভাবছিল, আমার ভুল সিদ্ধান্তগুলো আমার রাগ, জিদ সবকিছু কেড়ে নিল। জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে এত কষ্ট দিলাম। জানালার পাশে দাঁড়িয়ে আবার ভাবতে শুরু করলাম। ফ্ল্যাশব্যাক। মাহির তখন যুক্তরাষ্ট্রে। 5 মাস হয়ে গেছে নিজের দেশে গুগলে কাজ করে। জীবনের চাপে, কাজের ব্যস্ততায় একরকম নিজের পুরানো জীবনকে ভুলেই গিয়েছিল। একদিন এক সহকর্মীর পরামর্শে যুক্তরাষ্ট্রের বিখ্যাত আলেম জুবায়েরের সাথে পরিচয় হয়। জুবায়েরের ব্যক্তিত্ব আর জ্ঞানের গভীরতা মাহিরকে মুগ্ধ করে। কয়েকদিন পর জুবায়েরের এক মাহফিলে গেল মাহির। সেই মাহফিলের মূল বিষয়বস্তু ছিল স্ত্রীর হক ও স্বামীর দায়িত্ব। জুবায়ের বলেছিলেন, স্ত্রী কোনো বোঝা নয়, বরং আল্লাহর দেওয়া এক বিশেষ আমানত। স্বামীর দায়িত্ব তাকে বোঝা নয় এবং তার খেয়াল রাখা, তার প্রতি সুবিচার করা। স্ত্রীকে অবহেলা করা মানে আল্লাহর দেওয়া দায়িত্বে গাফিলতি করা। মাহিরের বুকের ভেতরে কিছু একটা নড়ে উঠল। জুবাইয়ের কথা যেন তার আত্মাকে নাড়া দিয়ে যাচ্ছিল। তার মনে ভেসে উঠল আয়রার মুখ, তার ছোট ছোট অভিমান, তার কষ্টের চাহনি, আর সেই করুণ কথা, বাবা, আমি এই লোককে বিয়ে করতে পারবো না। মাহিরের চোখ ভিজে উঠল। তার মনে হলো, আমি কিভাবে এমন ভুল করলাম। সাথে সাথে ফোনটা বের করলো আয়রাকে কল দেওয়ার জন্য। কিন্তু কল করার ঠিক আগের স্ক্রিনে ভেসে উঠল আয়রার বাবা কল দিচ্ছে। স্ক্রিনে আয়রার বাবার নাম দেখে মাহির কিছুটা অবাক হয়। আয়রার বাবা বলল, তোমার সাথে একটা কথা বলার আছে মাহির, কথাটা রাখবে তো? মাহির বলল, জি বলুন। আয়রার বাবা ধীরে ধীরে বলতে শুরু করলো, শোনো মাহির, আমার মেয়ে আগে পড়াশোনায় একদমই মনোযোগী ছিল না, কোনো রকম চেষ্টাই করতো না। কিন্তু তুমি যাওয়ার পর সে পুরো বদলে গেছে। এখন সে পড়াশোনায় খুব মনোযোগী হয়েছে। পরীক্ষার রেজাল্টও অনেক ভালো আসছে। মাহির নীরবে শুনতে থাকে। আয়রার বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেন, তুমি যদি এখন তার সাথে সম্পর্কটা ঠিক করো, তাহলে আয়রা হয়তো আবারও অমনোযোগী হয়ে যাবে। আমার মেয়েটা খুব আবেগী। তুমি যদি ওর কল না ধরো বা কথা না বলো, সে পড়াশোনায় মনোযোগ হারাবে। আমি চাই না ওর ভবিষ্যৎ নষ্ট হোক। আমার তোমার কাছে অনুরোধ, 3 বছরের আগে সম্পর্কটা ঠিক করো না। আয়রা যখন অনার্স 3য় বর্ষে থাকবে, তখন তুমি যুক্তরাষ্ট্র থেকে ফিরবে এবং ওর সাথে সম্পর্ক ঠিক করবে। কেন জানো? তাহলে আয়রা বুঝতে পারবে পড়াশোনাটা জরুরি। মাহির প্রথমে রাজি হতে চায় না। 3 বছর অনেকটা সময়। সম্পর্কের ব্যাপারে এত দেরি করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। তখন আয়রার বাবা আবেগপ্রবণ হয়ে বলেন, আমার বড় কোনো ছেলে নেই মাহির। আয়রা আমার বড় সন্তান। আমি চাই আয়রা তার ভবিষ্যৎ গড়ে তুলুক। তোমার সাথে সম্পর্ক ঠিক হলে শত চেষ্টা করলেও পড়াশোনা ও করবে না।
কেন জানো? সারাদিন তোমার কথা ভাববে। এটা আমি দেখতে পারবো না। প্লিজ মাহির, আমার অনুরোধটা রাখো। মাহির আয়রার বাবার কথা শুনে চুপ করে যায়। কিছুক্ষণ গম্ভীর হয়ে ভাবে, আপনার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমি অবশ্যই চিন্তা করি, তবে আমি মনে করি সম্পর্ক ঠিক করা মানেই যে তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, এটা ভাবা বোকামি। যদি আমরা একসাথে থেকেও ওকে সাপোর্ট করি, তবে ও আরো ভালোভাবে এগিয়ে যেতে পারবে। 3 বছর অনেক লম্বা সময়। আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। আয়রার বাবা হঠাৎ কান্নায় ভেঙে পড়েন। কাঁপা কাঁপা গলায় বলেন, মাহির, তুমি বুঝতে পারছো না। আয়রা খুব আবেগপ্রবণ। ছোট থেকেই ওর মা মারা যাওয়ার পর আমি ওকে একা মানুষ করেছি। আমার সব স্বপ্ন ওকে ঘিরে। তুমি যদি এখন ওর সাথে সম্পর্ক ঠিক করো, ও আবার পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে। আয়রা এসএসসি পরীক্ষায় 3 সাবজেক্টে ফেল করেছে মাহির। আমি তোমায় এটা বলতে চাইনি, এখন বলছি বাবা। তুমি চলে যাওয়ার পর ও জিদ করে পড়াশোনা করছে, কিন্তু এখন যদি সহজেই সব ঠিক হয়ে যায়, ও আবারও পড়াশোনা ছেড়ে দিবে। ওর জীবনটাই নষ্ট হয়ে যাবে। আমি চাই না আমার মেয়ের জীবনে পিছিয়ে পড়ুক। তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে একজন বাবার কাছে তার সন্তানের ভবিষ্যৎ ঠিক কতটা গুরুত্বপূর্ণ। মাহির কিছু বলার চেষ্টা করতে আয়রার বাবা আবারও বলেন, আমি আর কিছুই শুনতে চাই না মাহির, শুধু 3টা বছর দাও। ওকে নিজের পায়ে দাঁড়াতে দাও। অনার্স 3য় বর্ষে উঠতে দাও। তারপর তুমি যেভাবে চাও সেভাবেই আমি তোমাদের সম্পর্ক মেনে নেব। এটা শুধু আমার অসহায় বাবার অনুরোধ। আয়রার বাবার কান্না এবং কথাগুলো শুনে মাহির নিস্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর গভীরভাবে নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা, আপনার কথা রাখবো। তবে 3 বছর পর আমি চাই আমাদের সম্পর্ক নিয়ে আর কোনো বাধা না থাকুক। আমি আপনাকে কথা দিচ্ছি, ওর ভবিষ্যৎ গড়ার জন্য আমি সবসময় পাশে থাকবো। আয়রার বাবা চোখ মুছে বলল, ধন্যবাদ মাহির। আল্লাহ তোমায় উত্তম প্রতিদান দিন। মাহির আকাশের দিকে তাকালো, তার মনে প্রশ্ন জাগলো, 3 বছর পর কি আয়রা আমাকে আগের মতো ভালোবাসবে, নাকি দূরে সরে যাবে? তার মনে ভয় কাজ করলো, যদি এত অপেক্ষার পরও ওকে না পায়, যদি আয়রা দূরে চলে যায়। কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিল, সব আল্লাহর হাতে। আল্লাহ চাইলে সব ঠিক হবে। মাহির মনে মনে দোয়া করলো, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আমাদের ভালোবাসা অটুট রেখো। তবু তার মনে প্রশ্ন রয়েই গেল, 3 বছর পর আয়রা কি সত্যি আমার হবে? বর্তমানে ফিরে আসে। মাহির চোখ মুছল, নিজের ভেতর ভার কিছু হালকা করার চেষ্টা করলো। নিজেকে মনে মনে বলল, 3 বছর অপেক্ষা করেছি, এবার সময় এসেছে সবকিছু ঠিক করার। আয়রাকে আবার আগের সেই হাসি মুখে জীবনে ফিরিয়ে নেওয়ার। মাহির কিছু না বলে আয়রার ক্লাসের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। ক্লাসরুমে ঢোকার সঙ্গে সঙ্গে সবাই উঠে দাঁড়ালো। সবাই তাকিয়ে রইল মাহিরের দিকে। মাহির একটি বাদামি রঙের ফিটেড স্যুট পরেছে, যার মধ্যে সাদা শার্ট এবং বাদামি টাই রয়েছে। স্যুটটি আধুনিক স্টাইলের এবং পরিপাটি করে পরা হয়েছে। তার চোখে একটি সাদা ফ্রেমের চশমা, যা তাকে আরো স্টাইলিশ এবং প্রফেশনাল দেখাচ্ছে। এছাড়া তার হাতে একটি বাদামি ঘড়ি, যা তার আভিজাত্য এবং রুচিশীলতাকে আরো ফুটিয়ে তুলেছে। ঠোঁটের কোণে মুচকি হাসি লেগে আছে, যা তার আত্মবিশ্বাসী এবং প্রফুল্ল ব্যক্তিত্বের প্রতিফলন। ছেলে ও মেয়েরা মাহিরকে দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। তার আত্মবিশ্বাসী ভঙ্গি এবং পরিপাটি পরিধানে যেন এক অনন্য আকর্ষণ ছিল, যার তার প্রতিটি দিকেই ছিল এক ধরনের স্নিগ্ধতা, যা সবাইকে মুগ্ধ করে তুলেছিল। মাহির একবার ক্লাসরুমের দিকে চোখ বোলালো। এই মেয়ে। আয়রা আশেপাশে তাকালো। মাহির বাঁকা হেসে বলল, হে ইউ, তোমাকে বলছি, চোরের মতো আশেপাশে তাকানোর দরকার নেই। মাহিরের কথা শুনে আয়রা এবার রাগ লাগলো, বসে রইল। আশেপাশে ছেলে মেয়েরা অবাক চোখে তাকিয়ে রইল। সবাই কানাকানি শুরু করলো, স্যার এসেছে পর থেকেই আয়রার সাথে এমন করছে কেন? মেয়েটা সারাদিন জঙ্গলির মতো পর্দা করে আসে, তাই হয়তো। স্যার মনে হয় ভয় পেয়েছে। এটা শুনেই সবাই উচ্চস্বরে হাসা শুরু করলো। মাহির স্পিকার ঠিক করে রাগী কণ্ঠে বলো, সাইলেন্ট প্লিজ। এভাবে কানাঘোষা করার মানে কি, হ্যাঁ? তোমরা টিচারকে সম্মান দিতে শেখোনি? সবাই ভয়ে চুপ করে গেল। মাহির বলল, মিসেস আয়রা, আপনি সামনে এতগুলো সিট রেখে পেছনে বসেছেন কেন? সামনে এসে বসুন দ্রুত। আমার হাতে সময় নেই, ক্লাস শুরু করব।